নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। আমরা বুঝতে পেরেছে যে আসলে ওই হাসিনার ওই কামব্যাক করার দিন শেষ। হাসিনা আসলে ডেড ওমেন। সুতরাং আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আবারও শেখ হাসিনার নতুন ফোন আলাপ ফাঁস। 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করেও তিনি এখনও থেমে নেই। আবারও ক্ষমতায় আসার জন্য দেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে নানান কর্মসূচি ও নানান ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করছেন। এমনকি তাকে দেশে ফেরানোর জন্য সেই নেতাকর্মীরা বিভিন্ন ফাঁদ পেতে রেখেছে এবং ভারত সরকারও তাদেরকে ব্যাপকভাবে সহায়তা করেছে। যে কোনো দিন যে কোনো সময় বাংলাদেশে ঢুকে পড়বে শেখ হাসিনা। আসুন তার ফোন আলাপের মাধ্যমে সেটা স্পষ্ট করা হয়েছে বিস্তারিত এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি না এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আছি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা, কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ। কামরাঙ্গীচরে বা কেরানীগঞ্জে আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা। এখন ওদেরকে তো আপা আমি সবার সব মার্ডার কেস আর কিছু সব মার্ডার কেস। জি আপা, এখন সবার বিরুদ্ধে মার্ডার কেস। হ্যাঁ, এখন আপা আপনি যদি বলেন আপা, আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যতটুকু পারি আপা সহায়তা করতেছি। আর আপনি যদি অনুমতি দেন, আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো, করলাম। আর যদি বলেন না তুমি দেশে যাও, যে একটু গুছানোর চেষ্টা করো আপা, তাহলে করবো আপা। এটা আপনার সিদ্ধান্ত আপা। না এখানে বসে এখন সাহায্য করো, সেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। জি জি আপা, আর পরে গেলে হবে। জি আপা। গেটটা দেখে নাও। আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে পারতেছে না আপা, এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা, তাহলে তো আপা একটু ইয়ে হইতো। না আইনজীবীরা যেতে পারে না, দাঁড়াতে পারে না, সেখানে করে। তো সেখানে যখন আইনজীবীরা যাবে, সেখানে ওদের বলো যে আমাদের লোকজনদের অর্গানাইজ করে সোজা কোর্টে ওখানে যাই। আর তাছাড়া তো আর কোনো ওয়ে নেই আপা। তবে আমি কালকে সিদ্দিক ভাইয়ের সাথে কথা কাজ করতে হবে। জি আপা। তোমার একটা কাজ করো, তোমার যেখানে আসো ওখানকার শেখ হাসিনা জাহান্নামে বসে পুষ্পের হাসি হাসছেন। কোনটি জাহান্নাম আর কোনটি পুষ্প সেটি নিয়েই আলোচনা করব। জাহান্নাম কেন বলছি? জাহান্নাম বলছি এই কারণে যে শেখ হাসিনা দিল্লিতে আছেন বিনা স্ট্যাটাসে, রাজনৈতিক আশ্রয় যেটাকে বলে পলিটিক্যাল অ্যাসাইলাম, সেটা তার ভাগ্যে এখনো জোটেনি। ভারত সরকার সিদ্ধান্ত নেয়নি, কিন্তু কূটনৈতিক পাসপোর্টধারী হওয়ার কারণে ৪৫ দিন পর্যন্ত তিনি ভারতে অবস্থান করতে পারবেন। সেই সময়সীমা প্রায় শেষের দিকে। বাংলাদেশে ৫ সেপ্টেম্বরের ১ মাস পূর্তি উদযাপন করা হয়েছে দুদিন আগে। সেই হিসেবে আর হয়তো ১৩ দিনের মধ্যে ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে তারা ভারতে রাখবেন নাকি বাংলাদেশে ফিরিয়ে দিবেন। এর মধ্যে ডক্টর ইউনূস ভারতের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কড়া মনোভাব প্রকাশ করেছেন, যে শেখ হাসিনাকে বলেছেন চুপ থাকতে। তো এটি হলো জাহান্নাম, যে এই আর ১৩ দিনের মধ্যে কি সিদ্ধান্ত হবে, ভারত তাদের নীতি পুনর্বিবেচনা করবে কিনা, তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জেলখানায় ভরা হবে কিনা। এটার মধ্যে বসেও শেখ হাসিনা পুষ্পের হাসি হাসছেন। সেই যে হাসি হাসছেন কেন, সেটি নিয়ে আমি বলতে চাই। তবে তার আগে চলুন, আমাদের এক ছোট ভাই যুক্তরাষ্ট্রের কোনো এক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে পড়াশোনা চাকরি করছেন। তিনি লিখেছেন, নারীর আজকে মন ফুরফুরা, বলা যায় দিল গার্ডেন গার্ডেন। দিল্লির বাসায় আজকে বহুদিন পর তার ছেলের পছন্দের বিরিয়ানি রান্না ঘরে ঢুকলো, একটা আইটেম চুলাই দিচ্ছে আর ফাঁকে ফাঁকে টিভিতে ইন্টারনেটে চোখ বুলাচ্ছে। আহ, কি শান্তির সব নিউজ। কার শান্তির নিউজ জানেন তো? শেখ হাসিনার। একবার তো আনন্দ গোপন করতে না পেরে বলেই উঠল, সব ভেঙে ফেল, মাজার কেন থাকবে, মন্দির কেন থাকবে। এইভাবে ভাঙতে ভাঙতে একদিন এই সোনার ছেলেগুলো আমাকে দেশে ফেরার পথ করে দিবে। আগে আমার কত নাটক সাজাইতে হইতো, এখন সোনার ছেলেগুলো নিজেরাই সব করে আগের নাটকগুলোকে সত্য বানায় দিচ্ছে। আহ, কি যে শান্তি লাগছে। যেইভাবে ছেলেগুলো আগাচ্ছে তাতে আর বেশি দিন নাই বলার, আগেই তো ভালো ছিল। যেভাবে আগাচ্ছে বেশি দিন নেই, মানুষ বলতে শুরু করবে যে আগেই তো ভালো ছিল। সাবাস আনন্দবাজার, সাবাস হিন্দুস্তান টাইমস। অলরেডি জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবি রবীন্দ্রনাথ নিয়ে নিউজ করে ফেলেছে, মাজার ভাঙার নিউজও করতেছে। আচ্ছা, এই দেশের জনগণ এত ভালো কেন? কে বলছে? শেখ হাসিনা বলছে। আমি এদের কত ভুলই না বুঝেছি, কিন্তু এরাই আমার আসল প্রেমী।
কেন প্রেমী সেটি বলছি। আমাকে শুধু এতদিন শাসন করার অধিকার দেয়নি, সামনের দিনে মনে হয় আমাকে দেশে এনে শাসন করার সুযোগ দিবে। এটা লিখেছেন তিনি। সেখানে একটা জায়গায় তিনি লিখছেন যে যারা এই মবকে হাওয়া দিচ্ছেন সঠিক ধর্ম পালন তারা ভুলে যায়েন না। এই দেশ আফগানিস্তান হওয়া অ্যাফোর্ড করতে পারবে না। আপনার ভুল ব্যাখ্যায় বেহেশতে যাওয়ার লোভে দেশকে নরক বানানোর আয়োজন হবে মাত্র। এদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এই ধরনের মব দেশকে বিশ্বের সামনে একটা ধর্মান্ধ মৌলবাদী জনগোষ্ঠীর অভ্যুত্থানের যে বয়ান নানি ও তার সমর্থকরা দিয়ে যাচ্ছে, নানি মানে শেখ হাসিনা, সমর্থককে ভারতীয় মিডিয়া, সেটাকে প্রমাণ করেই ছাড়বে। কি প্রমাণ করে ছাড়বে? যে এটি একটি ধর্মান্ধদের অভ্যুত্থান। তারপর নানির পাপ লঘু হয়ে যাবে। প্রতিটি হামলা পতিত ফ্যাসিবাদকে শক্তিশালী করবে মাত্র। যেসব এলিট জাতীয় সঙ্গীত পাল্টানোর দাবিতে হাওয়া দিচ্ছেন, মাজার সহ নানা বিশ্বাসের জায়গার হামলাকে ইগনোর করছেন কিংবা সমর্থন করছেন, তাহলে আপনিও ফ্যাসিস্ট এনাবেলার। আপনাদের শুরুতেই হয়তো অনেকের দ্বিমত তৈরি হইতে পারে। দ্বিমত যেন না তৈরি হয় এজন্য আমি আরও দুটি স্ট্যাটাস পড়ব এই আলোচনার শেষের দিকে। কেন বলছেন এই ভদ্রলোক যে যারা এই মবকে উস্কে দিচ্ছেন তারা ফ্যাসিস্ট এনাবেলার? ফ্যাসিস্ট এনাবেলার মানে গণহত্যা। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট, সেই ফ্যাসিস্টকে কিভাবে আবার পুনর্বাসন করা যায় সেইটার একটা পথ তৈরি করে দিচ্ছেন। এখন আসুন আলোচনায় যে কিভাবে পথটা তৈরি করে দিচ্ছেন। আমি যখন এই আলোচনা করছি তখনকার সংবাদ হলো কয়েক ঘন্টা আগে নারায়ণগঞ্জের। দর্শক, স্ক্রিনে আমরা শেখ হাসিনার ফোন আলাপ ও সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই স্বৈর শাসক শেখ হাসিনার কি বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা আছে? আর যদিও ভুলক্রমে ভারত তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তাহলে তার সর্বশেষ স্থান কি হতে যাচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে কোন ধরনের মামলা ও বিচারের রায় প্রস্তুত করছেন, বিস্তারিত থাকছে এই রিপোর্টে। ওই হাসিনার ওই কামব্যাক করা দিন শেষ। হাসিনা আসলে ডেড ওমেন। সুতরাং এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের সুর আরো নরম হয়েছে এবং ভবিষ্যতে সুর আরো নরম হবে। এবং শেখ হাসিনা ভারতে বসে মোবাইল ফোনে তার দলের নেতা কর্মীদেরকে উস্কানি দিতেন। যদিও পরবর্তীতে বর্তমান বাংলাদেশ সরকারের প্রতিবাদের কারণে এখন ভারত শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে, এখন আর এগুলো শোনা যায় না। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অনেকবার বলেছেন যে বাংলাদেশের এই হঠাৎ করে সরকার পরিবর্তন আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল, একদম ছিল আনএক্সপেক্টেড। এটা আমরা কল্পনা করিনি। আসলে ভারত কিন্তু একটা বড় ধাক্কা খেয়েছে এবং ভারতের যে পররাষ্ট্রনীতি, এটা যে একদম একটা নিম্নমানের পররাষ্ট্রনীতি, এটা আবারও প্রমাণিত হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে পৃথিবীর সবাই বুঝতে পারলেও এটা ভারত বুঝতে পারছে না। এটা তো সমস্যার কথা। তো যাই হোক, এত কিছুর পরেও কিন্তু গতকালকে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তিনি দেখা করেছেন অর্থ উপদেষ্টার সঙ্গে, বাংলাদেশের ইউনূস সরকারের অর্থ উপদেষ্টা, এবং সেখানে তার সুর অনেকটা নরম বলেই মনে হলো। এখন ভাবে সবাই মনে হচ্ছে যে একটু নরমের দিকে, এবং আমি আগেও বলেছি যে এই নরম কিন্তু হতে বাধ্য। দেখুন, বাংলাদেশ থেকে কোনো পর্যটক ভারতে যায় না, এতে কার ক্ষতি? ভারতের ক্ষতি। বাংলাদেশের কোনো লোক চিকিৎসার জন্য ভারত যায়, এতে কার ক্ষতি? ভারতের ক্ষতি। আমাদের দেশের একটা মানুষ যদি চিকিৎসার জন্য ভারতে না যায়, সেখানেই বাংলাদেশে কোনো চিকিৎসা নেবে, কিন্তু টাকাটা তো ভারত পেল না। আমাদের দেশের মানুষ যদি ট্যুরিজমে ভারত না যায়, তারা হয়তো কক্সবাজার বা সেন্ট মার্টিন বাংলাদেশের ভিতরে কোথাও যাবে, ভারত তো পেল না। তো এখন ওই হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা প্রতিক্রিয়া দেখালো আর কি। কিন্তু ভারত নিজেও বোঝে যে দীর্ঘমেয়াদে এটা ধরে রাখলে ক্ষতি, এবং বাংলাদেশি পর্যটকদের উপর ভিত্তি করে কলকাতায় যেসব ব্যবসা বাণিজ্য ঘুরে উঠেছে ওগুলো কিন্তু একদম হুমকির মুখে। ওগুলোতে কোনো বেচা কিনা নেই, তারা পথে বসে যাচ্ছে। এটা তো বাস্তবতা। প্লাস বাংলাদেশ ভারত থেকে যেই পণ্য কিনে, ভারত তার অর্ধেকের 10 ভাগের 1 ভাগ কিনে না। এটা তো বাস্তবতা। এখন এই সমস্ত বাস্তবতায় ভারত এগুলো দীর্ঘদিন ধরে রাখতে পারবে না, এবং এইসব কারণেই ভারতের সুর নরম হচ্ছে বলে আমি মনে করি। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকা। দেখুন, এই যে এই একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। এখন দেখতেছি বিএনপি বলতেছে আমাদের অবদান ছিল, আমাদের অনেকে মারা গেছে। সত্য কথা। জামাত বলতেছে আমাদের অনেকে মারা গেছে। ছাত্ররা বলতেছে যে হ্যাঁ, আমাদের অংশগ্রহণে এটা হয়েছে, আমাদের নেতৃত্বে। কার কতটুকু অবদান ছিল আমি সে তর্কে যাব না। আমি মনে করি যে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল, এবং সাধারণ মানুষের অংশগ্রহণ না হলে কোনো আন্দোলনই সফল হয় না, যেটা আমরা অতীতে বহুবার দেখেছি। এবং একটা সফল আন্দোলনের কৃতিত্ব সবাই দাবি করবে, এটাই স্বাভাবিক। কারণ যে কথা আছে না, সাকসেস হ্যাজ মেনি ফাদার্স, ফেলিউর হ্যাজ নান। কিন্তু এই আন্দোলনে আমেরিকার কিন্তু একটা নৈতিক সমর্থন ছিল। আমেরিকা মনে প্রাণে সবসময় চেয়েছে যে এই হাসিনার পতন হোক, যে কোনো ভাবেই হোক, এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসুক। তো সেই হিসাবে কিন্তু আমেরিকা এখন খুবই খুশি। এবং এই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, তিনি 10 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর তিনি ভারত এবং বাংলাদেশ সফর করবেন। এবং তার এই সফরটা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমেরিকা এতদিন ধরে এই ভারতীয় উপমহাদেশের অঞ্চলে যেভাবে তার স্ট্র্যাটেজি সাজাতে চাইতো, এটার পিছনে বড় অন্তরায় ছিল হাসিনা। কারণ হাসিনা 2 নৌকায় পা দিয়েছিল, চীনের সঙ্গে ভারতের সঙ্গেও।
এখন যেহেতু হাসিনা নাই এবং ইউনুস ক্ষমতায় আছে, এই কারণে এখন আমেরিকা মনে করতেছে যে এখন আমি যেই প্ল্যান করব সেই প্ল্যান ভারত মানতে বাধ্য। কারণ এতদিন এই হাসিনার বড়াই করে, হাসিনার দোহাই দিয়ে ভারত আমেরিকাকে লেজে খেলাতো। এখন আমেরিকা কথা হচ্ছে যে এই অঞ্চলে আমি যে স্ট্র্যাটেজি করব সেই স্ট্র্যাটেজি সবাই মানতে বাধ্য। এটা ভারতও মানতে বাধ্য, বাংলাদেশ তো মানবেই, কারণ বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। ঠিক এই কারণে অনেক আশা নিয়ে আসলে এই ডোনাল্ডো ভারত সফর করতেছে না। এবং আমি মনে করি আমেরিকা অলরেডি ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে তোমরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো অপপ্রচার, কোনো কিছু করার চেষ্টা করো না, এবং তোমরা সহযোগিতা করো। আর যদি সহযোগিতা না করো তাহলে এই অঞ্চলে কিন্তু আমাদেরকে বন্ধু হিসেবে তোমরা হারাবা। ঠিক এই সমস্ত বিভিন্ন পরিবর্তিত বিষয় চিন্তা করে কিন্তু এখন ভারত সুর নরম করতেছে। কারণ বহির্বিশ্বে কিন্তু ভারত অতটা শক্তিশালী না, তাদের অনেক দুর্বলতা আছে। এবং বিশেষ করে আরেকটা ব্যাপার হচ্ছে, এবং আমি যদি একটু পড়ে শোনাই, ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো। একই সঙ্গে তিনি ভারত সফর করবেন। এই সময় তিনি অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমগ্র ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে স্থিতিশীলতার প্রচারে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করবেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।